কারণ তুই তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলি না তুই আমাদের কাউকে ভালোবাসিস না। না মা, তুমি ওনাকে এতটাও ভুল বোঝো না। নিখিলবাবু যা করেছেন তাতে আমার পুরোপুরি সাই ছিল। আর আমারও এটাই মনে হচ্ছে যে উনি যা করেছেন একদম ঠিক করেছেন, তাই ওনার পাশে থাকাটা আমার কর্তব্য। যত যাই হয়ে যাক। নিখিল, কি বলছিস কি তুই বাবা? তুই ভুল ভাবছিস। আমি ভুল কথা বলছি নাকি তুমি ভুল তথ্য দিচ্ছ? আচ্ছা, সত্যি সত্যি বলো তো, এই বাড়িতে তোমাদের কে এনেছে? নিশ্চয়ই নিশ্চয়ই আদিত্য চৌধুরী। রাধার সঙ্গে তো আদিত্যদার সম্পর্ক ছিল, তার মানে সেই সম্পর্কর সূত্র ধরেই তোমরা এই বাড়িতে এসেছো, রাইট? না নিখিল, না, তুই ভুল ভাবছিস। লড়াই করবি, লড়াই করতে করতে তো ক্লান্ত হয়ে যাচ্ছিস নিখিল। শোনা ছেলে আমার, থাম এবার। তোকে আজকাল বড় ক্লান্ত লাগে নিখিল। শোন না, আমি বলি কি, মামকে নিয়ে সংসার কর না, শুরু কর না জীবনটা আবার নতুন করে। আমি তো মামকে খুব ভালোই বাসি, আমি ওকে পছন্দ করেছিলাম, বল তোর মনে নেই? হ্যাঁ নিখিল, মামের প্রতি ভালোবাসাতে আমাদের কোনো খাদ নেই। ও যদি নিজের পরিচয় এই বাড়িতে থাকে, ও সবার ভালোবাসা পাবে, আমরা সবাই ভালোবাসবো ওকে। প্লিজ প্লিজ প্লিজ, নতুন করে সংসার করার কথা আমি ভাবতেও পারি না। ঠিকই বলছি আমি নিখিল, তুই শ্যামাকে ভুলে যা। তুই যতদিন শ্যামাকে মনে রাখবি ততদিনই তোর মনে পড়বে ওর শেষ দিনের কথা। ও কিভাবে আমাদের কাছ থেকে চলে গিয়েছিল, কারা ওকে নৃশংসভাবে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। আর যতদিন এসব মনে রাখবি ততদিন শত্রুরাও বেঁচে থাকবে। তুই শত্রুদের জিইয়ে রাখছিস, তারা, তুই বুঝতে পারছিস না নিখিল? তুই ওদের জিইয়ে রাখলে ওরা আমাদের ক্ষতি করার চেষ্টা করে যাবে সারাক্ষণ। ঠিক আছে, ঠিক আছে, আমার কথা তুই শুনিস না, কিন্তু তুই আত্মাকে তুই আর বন্ধনে বেঁধে রাখিস না। ওকে ওকে মুক্তি দে নিখিল। তুই তুই তো ওর শ্রাদ্ধ শান্তিও ঠিক মতো করতে দিসনি। আমাদের হিন্দু ধর্মে আছে, আত্মাকে মুক্তি দিতে গেলে তার রীতি অনুযায়ী শ্রাদ্ধ করতে হয়, তার পিণ্ডদান করতে হয় নিখিল। আমি সেই ব্যবস্থাই এবার করব। না, এভাবে তো চলতে পারে না মাম, হচ্ছে না। হ্যাঁ নিখিল, সত্যিটা সবার জানা প্রয়োজন। আমাদের শ্যামা নেই, এ কথা আমাদের সকলকেই মেনে নিতে হবে। শ্যামা আমাদের স্মৃতির মণিকোঠায় সুখের স্মৃতি হয়ে থেকে যাবে চিরকাল। আর দৈনন্দিন জীবনে আমাদের মাম নহে থাকলো তোর পাশে, তোর কাঁধে কাঁধ মিলিয়ে চলবার জন্য। নিখিল, আমি বুঝতে পারছি তোমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু তাও বলবো, নিজেকে একটা সুযোগ দাও না নিখিল। মাম কিন্তু খুব ভালো মেয়ে, একবার চেষ্টা করো না ওর সঙ্গে সংসার পাতার। আই এম শিওর তোমরা দুজনেই খুব সুখী হবে। শি ইজ ভেরি নাইস গার্ল, ইউ আর রিয়েলি লাকি নিখিল। টেনশনে পড়ে গেল। টেনশন করবেন না নিখিল বাবু।
শ্যামা, তুমি আর কখনো ফিরবে না আমি জানি, কিন্তু তবুও কেন মনটা অশান্ত হয় বলো তো? কেন মনে হয় তুমি কোথাও না কোথাও আছো, আমাকে দেখছো? উত্তর দাও শ্যামা, প্লিজ উত্তর দাও। আপনাকে কি বলে ডাকবো জানি না। নিখিল বাবুই থাক। আর সামনে যদি একটা প্রিয় যোগ করি, রাগ করবেন না নিশ্চয়? জুড়েই দিলাম। আমি জানি শ্যামার অভাব আমি কোনোদিনও পূরণ করতে পারবো না, কোনোদিন শ্যামা হয়ে ওঠার সাধ্যও আমার নেই। আমি চাই আম্রপালি হয়েই আপনার জীবনে একটু অন্তত স্থান যেন পাই। যদি আপনার এক মুহূর্তের জন্য মনে হয়ে থাকে আমার ভালোবাসা পিওর, তাতে কোনো খাদ নেই, তাহলে একবারের জন্য হলেও আম্রপালিকে আপনার মনে একটু জায়গা দেবেন। ওতেই আমার অনেকটা পাওয়া হয়ে যাবে নিখিলবাবু। আমি আপনাকে ভালো রাখতে চাই, খুশি দেখতে চাই আপনাকে, কখনো আপনার কষ্টে সবাইকে বলে দিতে। আর নিখিলও তাতে রাজি হয়েছে। ও প্রেস কনফারেন্স করবে, করে এটা সবাইকে জানিয়ে দেবে যে মামকেই এতদিন শ্যামা সাজিয়ে ও শ্যামার খুনিদের ধরার চেষ্টা করছিল। শ্যামা অ্যাকচুয়ালি বেঁচে নেই, শ্যামা আর কোনোদিন ফিরবেও না। সবই ঠিক আছে, কিন্তু ওই আদিত্য চৌধুরী নামের কাঁটাটা গলা থেকে কিছুতেই নামছে না। ওকে কে পুলিশের হাত থেকে বাঁচালো, কে ওকে শেল্টার দিচ্ছে সেটা না জানা অব্দি আমার শান্তি হচ্ছে না দিশা, কিছুতেই না। আমাদের এতগুলো টাকা সব জলে চলে গেল। আরে অশোক, মাথা ঠান্ডা করো। তুমি না অযথা টেনশন করো, একটু ভেবে দেখো তো, ঠান্ডা মাথা দেখো। শ্যামা খুন হয়েছে, কথা বলিনি। কি হলো, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? যান, গিয়ে শুয়ে পড়ুন। একটা আফসোস রয়ে গেল জানেন তো মা। কি? না মানে আপনাকে দেখে ভালো লাগছে, মুক্ত লাগছে। আর কারোর কাছে আপনাকে লুকোচুরি খেলতে হবে না, নিশ্চিন্তে নিজের পরিচয়ে আপনি থাকতে পারবেন এখানে। কিন্তু আমি আর কোনোদিনও শ্যামার খুনিদের ধরতে পারবো না। কোনো দরকার নেই, ফেলে দিচ্ছি আমি। নিখিল বাবু, আমার আর আপনার সম্পর্কটা কি রূপ নেবে সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। আর আপনি যদি আমার কথা বলেন তাহলে আমি কিন্তু বলবো যে কোনো মুহূর্তে আমি নিজে বাড়ি চলে যেতে রাজি আছি। ডিসিশন চেঞ্জ করবে? নিখিলকে বোঝাও সুজাতা, ছেলেটাকে বোঝাও। শ্যামার যে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, এবার সেটা ওকে মন থেকে স্বীকার করে নিতে বলো, নাহলে বাঁচবে কি করে ছেলেটা? আর মা মেয়েটা এত ভালো, দেখো নিখিলের ভাগ্য ভালো যে সবকিছু জানার পরেও নিখিলকে এতটা ভালোবাসে। আরে কি হলো, তখন থেকে এত কথা বলে চলেছি, কোনো সারা শব্দ করছে না কেন?
আমার মেয়ে ফিরে এসেছে আমার কোলে, কিন্তু তার স্মৃতি চলে গিয়েছে। সেই স্মৃতি ফেরানোর জন্য আমার কি তোড়জোড়। তাকে তো মনে করাতেই হবে তার সমস্ত পুরনো কথা। সে কি খেতে ভালোবাসে, সে কি পড়তে ভালোবাসতো, তার গান গেয়ে গেয়ে শোনানো। সে কি আমার জীবনের তোড়জোড়, কত পরিশ্রম। কারণ আমি তো জানি আমার মেয়ে ফিরে এসেছে না, আমার পরিবারের নদী আবার পুরনো খাতে বইতে শুরু করেছে। তারপরে এখন হঠাৎ আমি জানলাম যে আমার ছেলে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সে আর ওই মেয়ে মিলে আমাকে দিনের পর দিন ঠকিয়ে গেছে। তো দিতে দিতে ক্লান্ত হয়ে পড়বেন। প্লিজ নিখিল বাবু, প্লিজ এইসবের দরকার নেই। আমি জানি মাম, কিন্তু এর ছাড়া তো আর কোনো উপায় নেই। মা তো ঠিকই বলছে, আমার জন্য শ্যামা এখনো কষ্ট পেয়ে চলেছে, ওর সাধ্যটাও কমপ্লিট হয়নি। তাই আমি শ্যামার শ্রাদ্ধ এবার ভালোভাবে কমপ্লিট করতে চাই। কিন্তু আপনি ঠিক আছে মা, প্রেস কনফারেন্সের ডেটটা আমি আপনাকে জানিয়ে দেবো। আসি এবার। স্নান করে শুদ্ধ চিত্তে শুদ্ধ শরীরে কৃষ্ণ পুজো করত, সে কি আর হবে? সে তো হবে না, কারণ আমার শ্যামা তো নেই। শ্যামা থাকলে আজকে আমাদের সারা বাড়ি লুচি পায়েসের গন্ধে, তালের বড়ার গন্ধে ম ম করে উঠত। উৎসবে মেতে উঠতো আমার সমস্ত পরিবার। তা তো হবে না, তা তো হওয়ার জোগাড় নেই। কেননা যে ফিরে এসেছে সে তো আমার শ্যামা নয়, সে যে মাম। আর পরেও তুমি বলবে তো আমার সমস্ত আশা পূর্ণ হয়েছে? কেন যাব না বলো? তুমি বলো কেন যাব না? সে যদি সব ভুলে ড্যাং ড্যাং করে স্বর্গে চলে যেতে পারে, আমিও পারি, আমিও ওকে ভুলে যেতে পারি। আমি কেন খামোকা ওর স্মৃতি আঁকড়ে জোরে বসে থাকবো বলো তো? কেন কষ্ট পাবো, কেন যন্ত্রণা পাবো? আমি ঠিক করেছি, আমি আর ওর কোনো স্মৃতি এই বাড়িতে রাখতে দেবো না। আমার জীবনের সঙ্গে জড়িয়ে থাকবে না ওর কোনো স্মৃতি। যেই জিনিসগুলোতে ওর স্মৃতি জড়িয়ে আছে সে সব জিনিস আমি টান মেরে ফেলে দেবো, বের করে দেবো। দাঁড়াও, পাগলামি করো না সুজাতা। আরে দাঁড়াও, কি করছো কি? মা কি হচ্ছে? আমাকে বলো, তুমি কাঁদছো কেন? সুজাতা, কি করছো এসব? হ্যাঁ, ছাড়ো। কেন এরকম করছো? এরকম করলে কি কারো স্মৃতি মুছে ফেলা যায়? দেখো, তোমাদের মতো অত যুক্তি আমি বুঝি না। আমি যদি ঝোঁকের মাথায় এসব না করতে পারি, রাগের মাথায় এসব না করতে পারি, আমি পারবো না। আমার এখন মনে হচ্ছে আমি যত তাড়াতাড়ি আমার এই সমস্ত জিনিসপত্রগুলো সরিয়ে ফেলবো তত তাড়াতাড়ি আমি ওকে ভুলতে পারবো। যত চোখের সামনে থাকবে না আমি পারবো না, আমি ওকে ভুলতে পারবো না। তাই এসব আমি দিয়ে দেবো, গরিব দুঃখীতে দিয়ে দেবো, দান করে দেবো। কেন, আমাদের শ্যামাও বলতো না গরিব দুঃখীতে। শ্যামার শাড়ি, অন্যান্য জিনিসপত্র এতদিন যেখানে থাকতো এরপরেও সেখানে থাকবে। অন্তত আমি নিজে হাতে ধরে কখনোই শ্যামার স্মৃতি মুছে ফেলতে পারবো না। আর তাছাড়া আপনাদের এত বড় বাড়ি, এই বাড়িতে নিশ্চয়ই আমার ওই কয়েকটা জামা কাপড় রাখার জায়গা ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না আমার। মাম, আমি একটা জিনিস বুঝতে পারছি না, সব ব্যাপারে আপনি কেন স্যাক্রিফাইস করবেন? আমার ইচ্ছে হয়েছে, নিন এবার শুয়ে পড়ুন, না হলে যা ইচ্ছা সেটা করুন। আমার মনে হচ্ছিল যেন কিচ্ছু হবে না এবার, শ্যামা নেই মানে জন্মাষ্টমীও হবে না। আর সকালে উঠে এই দেখে আমার মনটা ভরে গেল। তোমরা দুটিতে মিলে এত চমৎকার আয়োজন করেছো, আমার মনে হচ্ছে যেন এক রাতের মধ্যে শ্যামা এসে নিজের হাতে সমস্ত আয়োজন করেছে। যাকে ভালোই হলো, শ্যামার কৃষ্ণের পুজো হচ্ছে, ও যেখানেই থাক ওর আত্মা শান্তি পাবে। এত কাণ্ড আমরা করিনি মা, সত্যি বলছি। আবার এক কথা বলে জ্ঞান জ্ঞান করো না বাপু, আমি জানি তোমরাই করেছো। তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও, আমি মামকে ডাকি। মা, মা। পুজোর দিন ভোরবেলা দোকান খুলে যাবে,
কিন্তু বাদ বাকি কাজগুলো কিন্তু তোমাদের আজকে সেরে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ বড়দিদি শোনো, আমাদের তার মানে সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। হ্যাঁ, লুচি আর পায়েসটা কিন্তু রাতেই করে রাখতে হবে। ও তোমরা চিন্তা করো না, আমাকে ময়দাটা বার করে দেবে, আমি ভালো করে মেখে একেবারে বেলে দেব। ঠিক আছে। আর মেশামশাই, তার মানে আজ রাতেই আমরা লুচি পায়েসটা বানিয়ে রাখছি। আপনি কিন্তু প্লিজ কাল সকালে তালটা আনতেই হবে আপনাকে। একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না, আমি এনে দেবো। থ্যাংক ইউ বড়দিদি, থ্যাংক ইউ বিজলি। মেশামশাই থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তোমরা যখন আমাকে এতটা কনফিডেন্স দিয়েছো, আমি ঠিক পারবো। এবার পুজো শেষ হলো। আচ্ছা, এবার একটা কৃষ্ণ ঠাকুরের গান হলে ভালো হতো না? হ্যাঁ নিশ্চয়ই। আমি তো শুনলাম মাম নাকি অলোকের কাছে একদিন কীর্তন প্র্যাকটিস করেছে, আর গানগুলো খুব ভালো তুলেওছে। হ্যাঁ জামাই দাদা, একদম ঠিক শুনেছেন। তাহলে গে পেল মা একটা। হ্যাঁ, আজকে কৃষ্ণ পুজোর দিনে একটা গান না হলে হয়? কি বলো সুজাতা? যশোদা রাখিল নাম জাদু বাচ্চা ধাম, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। অভাব সমাজে একজনই হয়। কন্যমুনি নাম রাখে দেব চক্রপাণী, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ। পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীন বন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন, কাল আমার অফিসে অনেক কাজ আছে, তাই আমাকে যেতেই হবে। কিন্তু আপনি একদম টেনশন নেবেন না। রিপোর্টাররা যদি কোনো উল্টোপাল্টা প্রশ্ন করে, আমি ঠিক সেটা ডজ করে আপনাকে সেভ করে দেবো। ওকে? আর তাছাড়া পুরো বিষয়টা রিপোর্টাররা জানে, তাই আমার মনে হয় না যে কেউ কোনো ভুলভাল প্রশ্ন আপনাকে করবে। আর আমি যে এবার থেকে শ্যামার খুনিদের আর ধরার চেষ্টা করব না, সেটাও সবাইকে জানিয়ে দেবো। পরিস্থিতি ছিল না যোগাযোগ করার। আমি তো সুন্দরবন গেছিলাম আমফানের জন্য ত্রাণ নিয়ে, দিশা তো নিশ্চয়ই বলেছে। ওখানে খুবই খারাপ অবস্থা, জানোই তো। না আছে ইলেকট্রিসিটি, না আছে মানে কোনো সুবিধা। আমি ফোন চার্জই দিতে পারছিলাম না, তাই ফোনও করা হয়নি। অনেক কষ্ট করে একটা অন্য ফোন ধার করলাম একজনের থেকে, তারপর তো দিশাকে ফোন করলাম। ফোনটা ধার নেওয়ার কথা বুঝি প্রথম দিন মাথায় আসেনি? তাহলে তো আমাদের এতগুলো রাত দুশ্চিন্তায় কাটাতে হতো না। হ্যাঁ, এত পরে বুদ্ধি খুললো বুঝি তোর? হ্যাঁ, তাহলে তো জানতে পারতাম অন্তত তুই কোথায় আছিস, কেমন আছিস। এই শেখাচ্ছ তাই তো? হ্যাঁ,
ঠিক আছে, বুঝেছি বাবা, তুমি ভালো কাজ করেছো, পুণ্যের কাজ করেছো, কিন্তু সেটা করতে গিয়ে তো বহু লোকের সঙ্গে মিশতে হয়েছে। তাই এখন চুপটি করে এক জায়গায় শুয়ে থাকবে, বিশ্রাম নেবে, আর কোথাও যাবে না। মেয়ের কাছে তো একদম নয়, মেজো বৌমা মাথায় রাখবে, ছোট্ট মেয়ে, ওটা শিশু, ওকে একদম ওর কাছে নিয়ে যাবে না তো, ওর শাস্তি, মেয়ের সঙ্গে দেখা হবে না, মনে রেখো মেজো। না মা, তুমি একদম চিন্তা করো না। এই যে এই ঘরে ঢুকলো, এখন 14 দিন টোটাল আইসোলেশন, তার আগেও ঘরের বাইরে পাই রাখবে না। উকিল বা পুলিশ হলে তাও নয় বন্ধ করতে পারতে, অপরাধীর অপরাধ কি করে বন্ধ করবে মা? করে আছিস, রেগে আছিস? হ্যাঁ, রাগ হওয়াটা কি স্বাভাবিক নয়? নিখিল শ্যামার খুনিদের ধরার জন্য কি না কি করছে, আমাদের পুরো ফ্যামিলিটাকে কতবার বিপদে ফেলেছে। হ্যাঁ তুমি বলো, মামকে শ্যামা বানিয়ে নিয়ে আসছে, যা ইচ্ছে তাই করছে, বাধ্য হয়ে আমাকে সবকিছু ছেড়ে, তোমাদের ছেড়ে, এই বাড়ি ছেড়ে বিদেশ চলে যাওয়ার ডিসিশন নিতে হয়েছে। বাবাকে বলতে হয়েছে আমার সম্পত্তির ভাগ দিয়ে দাও, স্বার্থপরের মতন বলতে হয়েছে। আমার কি সেটা ভালো লেগেছে খুব, তোমার মনে হয়? বাবা তো আমাকে খারাপ ভেবেছে। কি বলবো, কিছু বলার নেই আর। কি ভাবছো? টেনশন করছো? একদম টেনশন করো না, একদম না। আমি তোমায় বলছি, আমরা জিতবই। ব্রেকিং নিউজটা কি আসতে চলেছে সেটা কেউ স্বপ্নেও ভাবতে পারছে না। অশোক প্লিজ, এবার চুপ করো, আর কিছু বলো না এসব নিয়ে। বাড়ির আর সবাইও তো শিওর, তাই নিখিল চেষ্টা করে শ্যামার আরো 5খানা ক্লোন বানিয়ে আনলেও ও কথা কেউ বিশ্বাস করবে না, নোবডি। কিন্তু শ্যামা তো মরে গেছে অশোক, মৃত মানুষকে মারা কি খুন বলে ধরা হবে? তাছাড়া খুন করার আগে তো আমরা স্বীকারই করবো না কিছু অশোক। শ্যামা আর ফিরে আসতে পারে না, আমাদেরকে ফাঁসানোর আগে শ্যামা দ্বিতীয়বার মরবে আমাদের হাতে। আজ গোটা দুনিয়া তোমার আসল পরিচয় জেনে গেল মাম, ফলে আমাদের আর ধরা পড়ার কোনো চান্স রইল না। এবার শুধু আশেপাশের আগাছাগুলোকে ছেঁটে ফেলে দিতে হবে, যাতে যাতে পুরো সম্পত্তিটা আমাদের হাতের মুঠোয় চলে আসে। দেখুন, আমি আসল কৃষ্ণকলি নই, তাই কৃষ্ণকলির মতো গান গাওয়াও আমার পক্ষে সম্ভব নয়। সেই জন্যই আমাদের অ্যানাউন্স করা অনুষ্ঠানটা আর হবে না। শ্যামাকে হারানোর কষ্ট যেমন আপনাদের আছে, তেমন আমারও আছে, আমার পরিবারেরও আছে। আমার আর কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর কামিং। সেই জন্য আমাদেরও কারোর বাড়ি থেকে আর কিছু নতুন করে এটা নিয়ে বলার নেই। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ এটা নিয়ে আর কোনো নেগেটিভ রিপোর্টিং করবেন না, প্লিজ। নমস্কার, আমি সুজাতা চৌধুরী, নিখিলের মা। শ্যামা চৌধুরী আমার বাড়ির ছোট বউ, নিখিলের স্ত্রী। সে আমাদের খুবই আদরের ছিল, আমরা সকলেই খুবই ভালোবাসতাম তাকে, এখনো বাসি, কিন্তু যে ফিরবে না। মা, আমি একটু আসছি। মাম, কোথায় যাচ্ছ? মেজদিদি, আমি এক্ষুনি আসছি ঘর থেকে।
যাক বাবা, ভালোই ভালো ব্যাপারটা মিটে গেল। এত সহজে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। তুই সত্যি আমার আর তোর বাবার জন্য খুব লাকি রে মুন্নি। আমি জানি নিখিল বাবু, এত সহজে আমি আপনাকে পাবো না, হয়তো কোনো দিনই পাবো না, কিন্তু তারপরে আমার শেষ নিঃশ্বাস অবধি আমি চেষ্টা করে যাব। যদি যদি এক মুহূর্তের জন্য আমি আপনার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাই। এটা আবার কি? কেন, কি হয়েছে? কিছু বাজে কিছু লিখেছে নাকি? আরে এটা না, এটা না, এইটা দেখো, এইটা এইটা। আমাকে দাও না, দেখি না। এ আবার কি ধরনের মজা? দেখো দেখো, ইয়ার কি হচ্ছে নাকি মেজে বৌমা? না না না, একটা কথা আমার মাথায় ঢুকছেই না। মানে নিখিল তো কাল পরিষ্কার করে বলে দিল সবাইকে ডেকে যে শ্যামা আর ফিরবে না, কৃষ্ণকলির অনুষ্ঠান হচ্ছে না, এ হলো আম্রপালি। তাহলে এটা ছাপলো কে? আচ্ছা, নিখিল যে এজেন্সিকে অনুষ্ঠানের দায়িত্ব দিয়েছিল তারা ভুল করে চেপে দেয়নি তো? হ্যাঁ, সে তো হতেই পারে। বিজ্ঞাপনের ম্যাটারটা তো ওদের কাছে ছিল, ওরা হয়তো ভুল করে চাপিয়ে দিয়েছে। না, সে কি করে হয়? নিখিল এজেন্সিকে জানাবে না? এত বড় ভুল ও করবে বলে আমার মনে হয় না। ওকে ডাকো তো, হইলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ডাকছি বাবা। তাহলে এটা করলো কি? আজকেই খবরে বেরোলো যে শ্যামা আসলে ফিরে আসেনি, মামকেই শ্যামা সাজানো হয়েছিল। তুই এটা কনফেস করেছিস, কেন করেছিলি? আর আজকেই এই খবরটা ঠিক নিচেই বিজ্ঞাপনটা বেরোলো। মানুষ কিভাবে কনফিউজ হচ্ছে তুই বুঝতে পারছিস? একদম ঠিক বলেছেন বাবা। আমার তো মনে হয় ইচ্ছে করে মানুষকে কনফিউজ করবে বলেই এই বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। হয়তো তারা জানতো যে নিখিল বাবু স্টেটমেন্টটা আজকেই বেরোবে, আর ঠিক এই অ্যাডটার নিচেই ওটা দেওয়া হয়েছে। তার মানে একটা ব্যাপার কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে আমরা ছাড়াও আরো এমন কেউ আছে যে চায় শ্যামার খুনিদের শাস্তি হতে পারে না। আরে এই মেয়েটা কি হবে মামে? রুকু, থামবি? সুযোগ পেলে কি কান্না জোরে দিতে হবে? হচ্ছে তো অন্য বিষয়ে কথা, তুই আবার এইসব কথা নিয়ে কেন পড়লি? সাধে কি আর সব করছি গো দিদি ভাই? এখন যেদিকে পাল্লা ভারী আমারও সেদিকেই থাকা উচিত, তা নাহলে আবার তো ঠিকানা বদল করতে হবে না। এটা তোমার কোনো খেলা নয় তো নিখিল? হ্যাঁ, মানে আজ আমার নিউজের নিচে যে অ্যাডভার্টাইজমেন্টটা ছাপানো হয়েছে সেটার ব্যাপারে। হ্যাঁ, প্লিজ প্লিজ একটু বলবেন কে এই অ্যাডভার্টাইজমেন্টটা ছাপিয়েছে? মানে আপনি যদি সেই ক্লায়েন্টের নামটা আমাকে বলেন তাহলে খুব উপকার হয়। আচ্ছা আচ্ছা, অ্যাডভার্টাইজিং এজেন্সি কি নাম? অ্যাডভার্টাইজিং ইন্ডিয়া। ওকে ওকে, থ্যাংক ইউ মিস্টার সেনগুপ্ত, থ্যাংক ইউ সো মাচ। বাবা, অ্যাডভার্টাইজিং ইন্ডিয়া বলে একটা এজেন্সি এই অ্যাডটা ছাপিয়েছে, আমি ওদেরকেই কল করছি। আমি জানি যে কৃষ্ণকলি মারা গেছে, বাট বাই চান্স যদি কৃষ্ণকলি বেঁচে থাকেন তাহলে এটা আমার জানা দরকার যে উনি কোথায় আছেন, আমি ওনাকে খুঁজে বার করতে পারবো। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সরি স্যার, আমি বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নেই স্যার। রাখছি স্যার। হ্যালো হ্যালো, কি হলো?
বাবা ফোনটা কেটে দিল। আমি এত করে রিকোয়েস্ট করলাম ক্লায়েন্টের নামটা বলার জন্য, কিন্তু কিছুতেই বললো না। বাট ডোন্ট ওয়ারি বাবা, আমি ঠিক জেনে বের করবো যে এই অ্যাডটা কে ছাপিয়েছে আর কেন ছাপিয়েছে। এটা শুরু হতে চলেছে। ঝামেলা? মানে দিশা, তুমি কি বলতে চাইছো? আমরা কি কোনো বিপদে পড়তে চলেছি? ডেফিনেটলি বিপদে পড়তে পারি অশোক। দেখো, আমার মনে হয় এই কাজটা হয় নিখিলের, অথবা এমন কারুর যে আমাদেরই খেলায় আমাদের থেকেও বড় খেলোয়াড়। সেটা কে হতে পারে? তোমার কি মনে হয়? নিশ্চয়ই এমন কেউ যে খুব ইনফ্লুয়েন্সিয়াল অশোক। কারণ তুমি ভেবে দেখো, আমরা 3 কোটি টাকা ঘুষ দিলাম, এত টাকা, তারপরেও আদিত্যকে ঠিক ছাড়িয়ে নিল। মানে এর পেছনে যে আছে সে ডেফিনেটলি সবটা জানে। প্রোগ্রামটা হলোই না। দেখো দিশা, আমার মনে হয় এরপরে ডিসিশন চেঞ্জ করার আগে 10 বার ভাববে, ঠিক আছে? আগে দেখো কি হচ্ছে। তেমন হলে আমরা এখান থেকে আমাদের ভাগ নিয়ে পালিয়ে যাবো। আমাদের হাতে রাস্তা আছেই। চিন্তা করছো কেন? সব ঠিক হয়ে যাবে। অশোক, আমার খুব টেনশন হচ্ছে, আমরা ধরা পড়ে যাব না তো? দেখো দিশা, মাথা ঠান্ডা রাখো। হটকারী কোনো ডিসিশন নেওয়ার আগে 10 বার ভাবতে হবে। আমাকে ভাবতে দাও প্লিজ। কুল। খাবার খাওয়াচ্ছ, ভালো লাগলো তাই দাঁড়িয়ে দেখছিলাম। আমি ওর যত্ন নেবো না তো কার নেবো বলো? ওর তো এখন আমাকে সব থেকে বেশি দরকার। বর্দি ভাই, তুমি শুধু বর্দা ভাইয়ের না, এবারের প্রত্যেকটা মানুষের খুব ভালোভাবে যত্ন নাও। আমি তো মাঝে মাঝে এটা ভেবে অবাক হয়ে যাই যে তুমি একা সবার এত খেয়াল রাখো কি করে। তুমি হাসছো, আমি সত্যি বলছি। দেখো, এইরকম কাজ করা কিন্তু অনেকের পক্ষে সম্ভব না, মানে আমার পক্ষে তো একেবারেই সম্ভব না। কতগুলো দিন হয়ে গেল বর্দা ভাই এইরকম অবস্থায় রয়েছে, তারপরেও হাসি মুখে তুমি এই সংসারের প্রত্যেকটা কাজ করে যাচ্ছ, কোনো নালিশ পর্যন্ত নেই। বর্দি ভাই, বলছি বর্দা ভাইয়ের সঙ্গে আমি একটু কথা বলবো? হ্যাঁ, সে বলতেই পারো, কিন্তু ও তো কিছু বুঝতে পারবে না। আর যদি বোঝেও তো কথা বলার মতো অবস্থায় তো নেই। ঠিক আছে, একবার কথা বলি। বর্দা ভাই, কেউ এটা প্রমাণ করতে চাইছে যে শ্যামা এখনো বেঁচে আছে। বর্দা ভাই, আপনাকে ছাড়া এই পরিবারটা সত্যি অসম্পূর্ণ। আপনারা 3 ভাই মিলে কত মজা করতেন, একসঙ্গে খাবার খেতেন, একসঙ্গে ঘুমোতেন, সব সময় একসঙ্গে। আমি সব শুনেছি বর্দি ভাইয়ের কাছে। আর একবার এই মানুষটার কথা ভেবে দেখুন তো, এই মানুষটা আপনার ভালোবাসা পাওয়ার জন্য আর কতদিন অপেক্ষা করবে? আপনি চান না এই পরিবারটা আবার আগের মতো আনন্দে ভরে উঠুক, সবার মুখে আবার আগের মতো হাসি ফুটে উঠুক? বলুন না বর্দা ভাই। হ্যাঁ ডাক্তারবাবু, আমি বসন্ত চৌধুরীর বাড়ি থেকে বলছিলাম। আচ্ছা, ওনার বড় ছেলে অরুণ। হ্যাঁ, অরুণের কথাই বলছি। ও অনেকদিন পরে আজকে একটু নড়াচড়া করলো। আমরা তো ঠিক বুঝতে পারছি না, বোধহয় ওর শরীরে কোনো অস্বস্তি হচ্ছে। তো আপনি যদি একটু আসেন দয়া করে, আমরা গাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। ধন্যবাদ ডাক্তারবাবু। আচ্ছা জামাই দাদা, আপনি অরুণের কাছে যান, আমি গাড়িটা পাঠানোর ব্যবস্থা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। অরুণ, আমাকে চিনতে পারছিস? এই যে তোর মাকে চিনতে পারছিস? কোথায় কষ্ট হচ্ছে বাবা? বল বল, মানে দেখানোর চেষ্টা কর কোথায় কষ্ট হচ্ছে। কি বর্দা ভাই কি সত্যি সত্যি সুস্থ হয়ে উঠছে নাকি? এ বাবা, কি হবে তাহলে? কি করি এখন আমি? আমার খুব ভয় করছে গো।
ডাক্তারবাবু এক্ষুনি চলে আসবেন, কাছেই থাকেন, এক্ষুনি চলে আসবেন। আচ্ছা আচ্ছা। ওগো, আমার সত্যি খুব ভয় করছে। অরুণ কেন এরকম করছে মাঝে মাঝে? প্রথমেই কিন্তু তোমার নাম নেবে অশোক। তোমার নাম নেওয়া মানে আমার নাম উঠবে, আমাদের সকলের লাইফটা ওখানেই শেষ হয়ে যাবে। এটা বোঝো প্লিজ। আমরা কিন্তু বারবার পালানোর সুযোগ পাবো না অশোক, প্লিজ লেটস গো। দিশা, এখন সব ভাবার সময় নেই, সব করবো আমরা। আগে যাও, আগে সিচুয়েশনটা দেখো, কতটা রেসপন্স করছে, কি বলছে, আরো কিছু বলে ফেললো কিনা আমাদের এগেন্স্টে, ভালো করে দেখো গিয়ে, তারপর যেটা বাবা ভাববো। ওকে, যাও, এখন যাও। আচ্ছা ঠিক আছে। তখন চেক আপ করে দেখব, যদি সেরকম কিছু মনে হয় সাথে সাথে আমার নার্সিং হোমে অ্যাডমিট করে নেব। আজ তাহলে আমি আসি। আচ্ছা অলোক, যাক বাবা, 8 ঘন্টা সময় তো অন্তত পাওয়া গেল হাতে। যা প্ল্যান করার এর মধ্যেই করে ফেলতে হবে। বড় বৌমা তুমিও শুয়ে পড়ো, রাতে হয়তো আর অরুণের ঘুম ভাঙবে না। তবুও যদি কোনো দরকার হয় আমাকে আর তোমার মাকে ডাকবে, বুঝেছো? হ্যাঁ বাবা। যাও যাও, এখানে আর দাঁড়িয়ে থেকো না, সবাই গিয়ে রেস্ট নাও। তবে একটু সতর্ক থেকো, রাতে যদি কোনো দরকার হয়। চাইলাম যে আমাকে আর মেয়েকে ক্ষমা করে দাও, সব ভুল ত্রুটি আমরা স্বীকার করে নিচ্ছি। আমাদেরকে না 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 না, আমাদের পাত্তাই দিচ্ছে না। তোর কি মনে হয় রে আমরা একটা বিপদে পড়লে ওই লোকটা আমাদের উদ্ধার করবে? হ্যাঁ, ছাড়ো তো, বাবার কথা আমি কোন কানেই নিই না। আচ্ছা হ্যাঁ, বাবাকে আমি পাত্তাই দিই না, সারাক্ষণ শুধু মেসমশার মাসিমণিকে তেল মেরে চলেছে। কিন্তু মা, আমি তো ভাবছিলাম অন্য একটা কথা। চলে তো আমরা যাবই ঠিক, কিন্তু খালি হাতে চলে যাব? কোনো কিছু আদায় করব না? একবার ডেকেই দেখি, রাগ করলে না হয় সরি বলে নেব। নিচে দরজার আওয়াজ হলো না? সবাই তো বাড়িতেই আছে, তাহলে চোর না তো? লেগেই আছে মাম, বলো কোন প্রবলেমটা ছেড়ে কোনটার কথা বলি আলাদা করে। এমনি বাড়িতে সবাই বর্দাভাইকে নিয়ে এত টেনসড হয়ে রয়েছেন। ডাক্তারবাবু এসেছিলেন, ওষুধ দিয়েছেন ঠিকই, কিন্তু সকাল পর্যন্ত তো সকলকেই অপেক্ষা করতে হবে না। মানে সেই ওষুধে বর্দাভাই আদৌ পজিটিভ রেসপন্স দিচ্ছে কি না, আদৌ একটু বেটার ফিল করছে কি না, এগুলো তো যতক্ষণ না নিজের চোখে সবাই দেখছেন নিশ্চিন্ত হতে পারছেন না। এটা কত বড় টেনশন বলো তো। তাই আমার এই ছোটোখাটো টেনশন আর বলে কারুর বার্ডেনটা বাড়াতে চাইনি, সেই জন্য। তোমার হাতে একটা ওষুধের প্যাকেট দেখলাম, কিছু হয়েছে? গয়না আছে? হ্যাঁ, মাসিমণি সেই গয়নাগুলো কাকে দিয়েছে? তার 3 বউকে। চুপ কর, সব সময় ভয় পাচ্ছে। এবার হয়তো মামও পাবে। দেখো, আমি যদি মানে তোমার মেয়ে যদি বাড়ির বউ হতো, তাহলে আমি ওই গয়নার ভাগ পেতাম। চুপ করে থাকো, সেই ভাগটা তো আমিও পেতাম, তাই তো? কিন্তু আদিত্য চৌধুরীর জন্য আমার কপাল পুরো পুড়ে গেছে। হ্যাঁ, কিন্তু তোমার রাধারানী তো এত বোকা নয়। তুমি হয়তো লেলা ভাবতে পারো, কিন্তু আমি তো লেলা নই। তোমার রাধারানী এবার নিজের ভাগটা নিজেই আদায় করে নেবে। যদি বর্দাভাই ইমপ্রুভ করে ঠিক হয়ে যায়, তাহলে তো সব বলে দেবে। না না, আজ রাতের মধ্যে যে করেই হোক ইনজেকশনটা বর্দাভাইকে দিতেই হবে। ঠিকই বলেছ মাম, ওয়েট করা ছাড়া আর কি বা করার আছে, কারণ সত্যিটা যে কি সেটা তো আমাদের সবাইকে জানতেই হবে। এনিওয়ে, বাচ্চাটা অনেকক্ষণ একা রয়েছে, আমি যাই। আর তুমিও শুয়ে পড়ো, রাত করো না, কেমন? গুড নাইট।
গুড নাইট। তোমার কারোর উপর মায়া দেখলে না আমার নিজেরই হাসি পায়। রাধা চুপ, খুব ঠাকুর ঠাকুর কথা হয়েছে তো না, মেয়ে কোথাকার। আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা মা, বলছি বড় বউয়ের কথা ছেড়েই দিলাম, কিন্তু ছোট আর মেজো দুজন তো আছে রাইট? ওদের তো নয় নয় করে ধরো 150-200 ভরি তো রয়েছে। ওই 150-200 ভরি গয়না যদি একবার ঝেপে দিতে পারি না, তাহলে আমাদেরও লাইফ পুরো সেট। আমরা কিছু করতে যাই না, সারাটা জীবন আমাদের হুড়কো দিয়ে দেবে ব্যাস। আর আর মাম তো ভাবিসই না, বাবা মামের যা বুদ্ধি না, ওকে শ্যামার মতন বোকা ভাবিস না রাধা। হ্যাঁ শ্যামা মোটেই বোকা ছিল না মা। আরে তো মহা মুশকিল, মেয়েটা তো সহজ সরল ছিল নাকি? হ্যাঁ শ্যামা, হ্যাঁ কিন্তু মাম, হ্যাঁ তুই দেখিসনি, আমি দেখেছি। ওই যখন মন্দিরে নিয়ে গেছিলাম না, উড়িয়ে বাবা ওসব হুমদো হুমদো ছেলেগুলোকে ঢিসুম ঢিসুম মেরে কাপ করে দিচ্ছে ওই একলা মেয়ে। ওরম যদি দু একটা ওর পিছিয়ে পড়ে, আমি ওসবে নেই। করিস না সেটা করিস না, মানে সকলকেই তো বাদ দিয়ে ফেলছো। কিন্তু মা, রাধারানী কিন্তু গয়না বাদ দিতে পারবে না। না না, তোকে বাদ দিতে হবে না কিছু। আরে বাবা সবই নিস, কিন্তু সামলিয়ে, বুঝতে পারছিস? ওই এখনকার মেয়েদের তো জানিস না, আমি ওই জেনে শুনে বলছি আর কি, এদের পিছনে হঠাৎ করে আগু পিছু না ভেবে যদি আমরা লাগতে যাই না, হাড়ি কাটে ব্যা করে গলা দিয়ে দেওয়ার মতন কেস আর কি। ও জেনে বুঝে আমি এটা করতে পারবো না ব্যাস। আচ্ছা ঠিক আছে, তোমায় জেনে বুঝে কিচ্ছু করতে না। কিন্তু একটা কথা বলছিলাম, এদিকে তাকাও। বলছি মাসিমণি তো একালের মেয়ে নয়, তাহলে মাসিমণির গয়নাগুলো ছেপে দিই। So, Borda bhai, finally it's time to say goodbye. ভর্তি ভাই, ভর্তি ভাই, দাদা ঠিক আছে, দাদা ঠিক আছে, আস্তে আস্তে আস্তে। আমি তোমাকেই ডাকতে এসেছি। কেন, কি প্রবলেম হয়েছে? তোমার দাদা ঠিক আছে? তুমি মাথা ঠান্ডা করো, কোনো প্রবলেম হয়নি, দাদা ঘুমোচ্ছে। দেখো তুমি একটু গিয়ে বর্দি ভাই আমার কথাটা শোনো, এটা কিন্তু তুমি ঠিক করছো না। খাবে না মানেটা কি? হ্যাঁ দেখো, বর্দা ভাইকে নিয়ে তো আমাদের সকলের টেনশন হচ্ছে, সকলেই চিন্তায় আছি, কিন্তু তাই বলে কি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো আমরা, বলো? আর বিশেষ করে তুমি যদি এখন খাওয়া দাওয়া না করে এইভাবে অনিয়ম করো, তোমার যদি শরীরটা ভেঙে যায়, একবার ভেবে দেখেছো কি হবে? বর্দা ভাইকে, ডোডো তাতানকে কে দেখবে বলো তো তখন, তাই না? আমার কথা না শুনলে আমি কিন্তু আবার বকবো, তোমাকে বলে দিচ্ছি। যাও খেয়ে এসো। না মেজো, আজকে আমাকে জোর করো না। আজকে আমি তোমার বর্দা ভাইয়ের কাছ থেকে কোথাও নড়বো না। ও যতক্ষণ সমস্যা তো বেশিক্ষণ ঘরে থাকে না, তাই বলছি সুযোগ বুঝে মাসিমণির ঘর থেকে গয়নাটা ঝেপে দিয়ে একবারে মুম্বাই কেটে পড়বো। হ্যাঁ বা না, মানে হঠাৎ কেটে মুম্বাই চলে যাবো কেন? তার কারণ হচ্ছে দেখো, তোমার মেয়ে রাধারানীর কত ট্যালেন্ট, ট্যালেন্টের তো কেউ দামই দিল না কলকাতায়, তাই মুম্বাইতে গিয়ে দেখিয়ে দেবো হ্যাঁ রাধারানীর কত ট্যালেন্ট। না মানে আসলে দেখ রাধা, ওই নাচ গান অভিনয় কোনোটাই তোর দ্বারা হবে না। তোর কোনো ট্যালেন্ট গত
এক্সাইটেড? বাবা, আমার লেলা মেয়ের মাথায় যে এত বুদ্ধি, সেটা তো দারুণ 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 প্ল্যান করেছিস রে বাবা। ঠিক বলেছিস তুই। রাধারে, একবার দিদি ভাইয়ের লকারের সব গয়নাগুলো যদি বাগিয়ে গুছিয়ে নিয়ে চলে যেতে পারি, তাহলে তোর কথায় আমাদের লাইফটা সেট হয়ে যাবে। ডিনার করেনি তো? আমি জোর করে পাঠালাম যেন ডিনার করাতে। না খেয়ে এভাবে বসে বসে ঘুমিয়ে পড়ছিল। এরকম করলে হয় বলো? এত অনিয়ম করলে শরীর ঠিক থাকবে কখনো? আমি তাই জোর করে ওকে খেতে পাঠালাম। এ বাবা, আমি একদম জানতাম না গো বর্দিভাই খায়নি। আমাকে তো বললো কিছুক্ষণ পরে খেয়ে নেবে। তুমি জানো না, ও ওরমই করে। জোর করে না পাঠালে কিছুতেই খেতে চায় না। তুমি বরঞ্চ নিখিলের কাছে গিয়ে থাকো না, ওর টেনশন হবে শুধু শুধু। নিখিল বাবু তো এখন ঘুমোচ্ছেন, আর এসেছে যখন একবার বর্দির সঙ্গে দেখা করেই যায়। আর বর্দা এখন কেমন আছে? হয় না আমার মনে হয়। তাই এরকম কোনো সিচুয়েশন বা ইনসিডেন্ট অ্যাভয়েড করাই ভালো, যেটা থেকে আবার এই প্রবলেমটা ট্রিগার্ড হতে পারে, আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সেই জন্যই বলছি তুমি নিখিলের কাছে যাও মাম, আমি আছি এখানে। ঠিক আছে, কিন্তু বর্দিভাই না আসা পর্যন্ত কিন্তু তুমি এখানেই থেকো। আর হ্যাঁ, ইঞ্জেকশনটার কথাটা মনে করে বলো, কারণ বর্দা ভাইকে তোর সময় মতো ওষুধ দেওয়া উচিত, তাই না? তুমি একদম চিন্তা করো না, আমি তো বললাম আমি এখানে আছি, আমি সব জেনে নেবো বর্দি ভাইয়ের কাছ থেকে। কেমন? তুমি যাও, নিশ্চিন্তে নিজের ঘরে যাও। তুমি কাল সকালবেলা নিজের থেকে চোখ খুলবে কেমন? আমি তো তোমার জন্য অপেক্ষা করে আছি। কখন তুমি সকালবেলা উঠে আমাকে বলবে, পাপিয়া তোমার হাতে এক কাপ চা খাও তো। তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাও না। চোখ খুলতে পারে, আর চোখ খুলে যদি মানুষটা তোমার কাছে দেখতে পায়, একটু তো স্বস্তি পাবে। তুমি না কোনো কথা শুনছো না। যাও তো যাও, এখন বর্দাদার কাছে যাও। আরে বাবা, তুই পারবি নাকি একা হাতে সামলাতে? এমনি আমার নিচে নামতে দেরি হয়ে গেল। ওদিকে নিখিলটাও ব্রেকফাস্ট না করে বেরিয়ে গেল। ও মা, তাহলে তোমার কি দোষ? ছোটদাদা বাবু তাড়া করেছিল তাই বেরিয়ে গেছে। আরে বাবাও তো না খেয়ে বেরোলেন, বললেন যে এসে নাকি লাঞ্চ করবেন। সকালবেলা না খেয়ে বেরোলেন, লাঞ্চটা তো একটু তাড়াতাড়ি রেডি করতে হবে। তোর একার পক্ষে সম্ভব হবে নাকি? তুমি যে কি বলো না বড় বৌদি, কেন হবে না? হবে, আমি পারবো, একটু দেরি করে হবে। তা বলি কি তুমি এখন এখানে সব কাজ ফেলে থাক? যাও যাও বলছি, দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। তো আচ্ছা, বাড়িতে আর কেউ নেই? আমরা কেউ নেই? মাম কোথায়? সে কি ঘুমোচ্ছে নাকি এখনো? না, আসলে ও কালকে অনেক রাত অবধি জেগেছিল। তোমার বড় ছেলের খোঁজ নিচ্ছিল বারবার এসে, সেই জন্যই বোধহয়। বড় বৌমা, আর ওর হয়ে সাফাই গেও না তো। আজকে ঠিক আছে, ঝাড় হাত পা। দুদিন পরে যখন মা হবে, তখন সন্তানের জর্জারি হলে তার শিওরে বসে সারা রাত জেগে থাকতে হবে, তারপর সকালে যাবতীয় সংসারে কাজ করতে হবে। এসব আমরা করিনি, তুমি করনি দাদু ভাইদের জন্য। তখন কি করে সামলাবে শুনি? তুমি আর সব কথা বলো না। তুমি বলি হারি তোমাকে, তুমি শেখাতে পারো না ওদেরকে এগুলো? মা আস্তে আস্তে শিখে যাবে। বড় বৌমা আর কত প্রশ্রয় দেবে? দেবো সবাইকে খাবার। আবার সরি বলছো কেন বাইরের লোকেদের মতন? আমি একটু বকতে পারি না? আমি বলছি যে কাজকর্মে হাত লাগাতে লাগাতেই তো শিখবে। কাজকর্ম তো কিছুই জানো না ঘরের, এরপরে যখন সংসারে হাল ধরতে হবে কি করে সামলাবে শুনি? একটু একটু করে তোমার কাছ থেকে সব শিখে নেব। আমি মন দিয়ে সবকিছু শিখবো, দেখবে আমি ঠিক পারবো। আমি জানি না তুমি মন দিয়ে শিখবে, তাই একটু একটু করে যদি শিখতে হয় এখন থেকে একটু একটু করে কাজগুলো করতে হবে তো, দাঁড়িয়ে থাকলে চলবে? যাও। হ্যাঁ, আমি এক্ষুনি সব গুছিয়ে দিচ্ছি, বুঝলি? বলো তো কি করতে হবে? এই যে নাও নাও। বড় বৌমা, তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? যাও যাও, অরুণের কাছে যাও, কি দেখো কেমন আছে। যাও। সকালের দিকে একটু চোখটা লেগে গেছিল। যাকে সারা রাত যখন জেগেছিস, তাহলে এখন একটু খাওয়া দাওয়া কর, একটু ভালো লাগবে। বস বস বস, শিগগিরি বস।
না না দিদি ভাই, আমি না একবার অরুণকে গিয়ে দেখে আসি, জানো ওর মুখটা না দেখলে আমার গলা দিয়ে খাবার রুজবে না গো। আমি একটু আসছি। বলছিলাম কি মা, মাসিমণি যখন বলছে তখন খাওয়া দাওয়া করেই একেবারে যাও না। খোল খোল কি মরণ তালা রে বাবা, হ্যাঁ কিছুতেই খোলে না। আমার এত হাতে স্কিল, হ্যাঁ এতদিনের চর্চা, কেউ যদি চলে আসে তো কেলো হয়ে যাবে। না আরেকবার দেখি। গানগুলো পছন্দ, আমি সেগুলো তোমাকে বলবো, তুমি আমায় একটু বুঝিয়ে দেবে তো? হ্যাঁ রে রাধা, তোর উঠলো বাই তো কটক যায় না, চিরকালই দেখছি তাই। উফ, এখন তো রক গান নিয়ে আলোচনা করার সময় হলো? আগে টাকাটা নিয়ে আসুক, আগে মিটিয়ে নিই ঝামেলার মুদির দোকানে, তারপরে তুই রক গান সারাদিন ধরে শিখিস। তুমি যাও তো। আচ্ছা ঠিক আছে মাম, তাহলে তুমি যাও। মা যদি এখনো মাসিমণির ঘরেই থাকে, গয়না বের করে থাকে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, ধরা পড়ে যাবো তো আমরা। না তো, আরে বেরাই ভয় পাবো কেন? আসলে মাম দেখো না, বিছানার চাদরটা কি করেছে দেখো একবার, ওই বালিশটাকে আঁকড়ে ধরে বসেছিল, ওটাকে তাড়াতে গিয়ে না আমি একেবারে ঘেমে নে অস্থির হয়ে গেলাম গো। ইস, ঠিক আছে তুমি ধরো, আমরা দুজন মিলে পরিষ্কার চলো তো একটু ধরো তো। হ্যাঁ না, কাঁটা দিয়ে তো আর খোলা গেল না, এখন আর চেষ্টা করাও যাবে না, চাবিটা যে করেই হোক জোগাড় করতে হবে। মানে তুমি যাওনি, দাঁড়িয়ে আছো এখনো? হ্যাঁ বাবা, না না আসলে আসলে জানো মাম, তোমাকে দেখলেই না আমার শ্যামার কথা খুব মনে পড়ে গো, তাই তাই দূর থেকে তোমাকে দেখছিলাম আর শ্যামার কথা ভাবছিলাম। তুমি কাজ করো, কাজ করো, আমি আসছি। হ্যাঁ কাজ করো। আমার ডেস্টিনেশনে। মা এই যে টাকা আর চাবি। এই যে বিজলি, এদিকে একবার আয়। বলছি যে আমি এখন যাবো মুদির দোকানে টাকা দিতে নাকি? এ মা না না, আমি যাচ্ছি। এ মা যা শিগগিরই, আমি যাচ্ছি। রাধা দিদি, তখন তুমি রক সং নিয়ে কি জিজ্ঞাসা করছিলে, বলছিলে যে তোমার কিছু জানার আছে, বলো। বলছো তুমি এর মধ্যেই চলে এলে? তুমি কাউকে পাওনি? মানে আমি আবার কাকে পাবো? সংসার হোস হোস, যা যা, বিড়াল তাড়ানোর নাটক করে দিয়েছি। হাসিস না মা, হাসিস না, এ পথে হবে না রে রাধা, আমাদের একটা অন্য পথ ধরতে হবে, বুঝলি? পথ? কি পথ মা? অন্য পথটা হলো আসল চাবি সাবানের উপর ফেলে তার ছাপ নিয়ে তৈরি করতে হবে নকল চাবি। কিছু না হলে চলবে কি করে? তাহলে কি ওষুধ দিল আমাকে ডাক্তার? এখনো কেন অসুস্থ হয়ে পড়ছে না বর্দা ভাই? অরুণ কিছু বল,
কিছু কথা বল আমার সঙ্গে। কতদিন তোর গলাটা শুনিনি, কতদিন তুই মা বলে ডাকিসনি। কিছু বল, তোর গলা শুনি, একটু কথা বল না, কথা বল। কথা বল না বাবা, কতদিন তোর গলা কি হচ্ছে? কথা বল না, কি হচ্ছে বলার চেষ্টা কর। কষ্ট হচ্ছে, কথা বলতে হবে না। বর্দা ভাই কথা বলতে হবে। আমার মনে হয় ইমিডিয়েটলি হসপিটালাইজ করা দরকার বর্দা ভাইকে। তাহলে কেন বর্দা ভাই এরকম করছে? আমিও তো সেটাই চিন্তা করছি মাম, তো বুঝতেই পারছি না এরকম কেন করছে, কিভাবে হলো। মেজ দিদি, বর্দা ভাইকে ভুল ওষুধ দেওয়া হয়নি তো? আর দেখো এমন অবস্থায় মায়ের উপরে সব দায়িত্ব ছেড়ে দিয়ে যাওয়াটা তো ঠিক না, না মাও তো একটা টেনশনে রয়েছেন। তুমি প্লিজ আমি এটার কাছে যাও, আমি নিখিলকে না হয় সেরকম হলে ফোন করে ডেকে নেবো, তোমরা কেন চিন্তা করছো? তুমি গেলে যে আমার চলবে না মাম, তুমি গেলে বর্দা ভাই তো সেরে উঠতে পারে, আমি গেলে সেটা কখনো হতে দেব না। অনেক কষ্ট করে এত দূরে এসেছি, একটা ছোট্ট কাটার জন্য আমি যে আর এই পথ ছাড়তে পারবো না। নিজেদের পথ মসৃণ করার জন্য অরুণ চৌধুরী নামক ছোট্ট কাটাটা আজকে একেবারে উপরে ফেলবই। মানে আমি যাব না? মানে আমার স্বামী অসুস্থ, ওর আমাকে তো সব থেকে বেশি দরকার। তুমি কি বলছো কি? বর্দি ভাই স্টপ ইট প্লিজ, এটা বোকার মতো জেদ করার সময় নয়। আরে তুমি একা একা রাস্তা দিয়ে চলাফেরাই করতে পারো না, তুমি ওখানে গিয়ে কি কাজের কাজটা করবে বলো তো? তাও ওখানে গিয়ে যদি একটা হেল্প করতে পারতে, তুমি তো ডাক্তারবাবুকে আসল কথাটা বলতেই পারবে না, বুঝিয়ে বলতেই পারবে না যে বর্দা ভাইয়ের কি হয়েছে। উল্টে আরো হ্যারাসমেন্ট হবে আমাদের। তুমি দয়া করে বাড়িতে থাকো। মেশমশাই চলুন। মেজো প্লিজ, মেজো আমাকে নিয়ে চলো। আমি যাবো সাথে। আমরা তো রয়েছি, তুমি চিন্তা করো না। মেজো, মা তুমি একটু বলো না মেজো কি আমিও যাবো। আমি জানি তোমার অস্থির লাগছে। ইঞ্জেকশন দিয়ে বললো যে 8 ঘন্টা ঘুমাবে, আমার ছেলেটা নাকি সুস্থ হয়ে যাবে। এই তার সুস্থ হচ্ছেই। তাহলে ওটা কোন ইঞ্জেকশনের সিরিঞ্জ? মা আমি বর্দি ভাইয়ের ঘরে একটা সিরিঞ্জ পড়ে থাকতে দেখেছিলাম। মেজদি ভাই তো বললো বোধহয় ওটা বর্দা ভাইকে দিতে হবে। কি বলছো কি তুমি মা? কোন ইঞ্জেকশন? কিসের ইঞ্জেকশন? কিসের সিরিঞ্জ? কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা আমি একদম ঠিক বলছি। হ্যাঁ ওটা সিরিঞ্জ ছিল। তোমার বিশ্বাস হচ্ছে না? তুমি আমার সঙ্গে এসো, আমি দেখাচ্ছি। এসো বর্দি ভাই। সিরিঞ্জ বলছো, চলো তো চলো দেখে আসি। কি সিরিঞ্জ? কেন? এসো এসো শিগগির। কিন্তু স্যার এইভাবে তো আমাদের অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার নিয়ম নেই, এতে ক্লায়েন্ট। প্লিজ আমি আপনাদের সামনে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। যার ব্যাপারে আপনারা বিজ্ঞাপনটা দিয়েছে উনি আমার স্ত্রী, আর উনি আর বেঁচে নেই। এই অ্যাডটা যখন প্রথমবার আমি কাগজে দেখি তখন এটা যে আমার কাছে কতটা শকিং এটা আমি আপনাকে বলে বোঝাতে পারছি না। আর তাছাড়া আমার পারমিশন ছাড়া এই অ্যাডটা আপনারা ছাপতেও পারবেন না। ইফ আই ওয়ান্ট আমি কিন্তু আপনাদের সু করতে পারি, কিন্তু আমি সব করতে চাই না। প্লিজ প্লিজ আই রিকোয়েস্ট, আমাকে আপনারা হেল্প করুন। অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিন প্লিজ। আচ্ছা 1 মিনিট। চলো বর্দি ভাই, আমার মা এতক্ষণে তো বর্দা ভাই ঠিক হয়ে যাওয়ার কথা। ওষুধ তো কাজ করছিল, বর্দা ভাইয়ের চোখ বলছিল ওর সেন্স কাজ করছে, সবাইকে চিনতে পারছিল, কিন্তু তারপরে এরকম অসুস্থ হয়ে পড়লো কেন? আচ্ছা ওই ইঞ্জেকশনটার সঙ্গে এর কি কোনো রকম কোনো কানেকশন আছে? কি ছিল ওতে? কিসের ইঞ্জেকশন ওটা? কি এনেছিল ওটা? আর কোথায় বা গেল সিরিঞ্জটা? দেখুন
পেশেন্টের কন্ডিশন খুব খারাপ মিসেস চৌধুরী, ভেন্টিলেশনে দিতে হবে, নয়তো কোলাপস হয়ে যাবে না জীবন। সিস্টার হারিয়ে হারিয়ে কি বলছেন ডাক্তার বাবু? কি বলছেনটা কি আপনি? বাবা কি বলছেন? অরুণ বাড়ির বড় ছেলে, ওকে বাঁচতেই হবে। দেখুন আপনি একটু শান্ত। তার মানে দেখুন দেখুন মেশমশাই, আপনাকে এখানে কেন আসতে অ্যালাউ করা হয়েছে সেটা কি আপনি বুঝতে পেরেছেন? শুধুমাত্র বর্দাভাইকে বয়ে আনা যায় যাতে, সেই জন্য। সে কাজটা হয়ে গেছে, আর আপনার এখানে কোনো দরকার নেই থাকার। দয়া করে বাইরে যান, কারণ বাকিটা আমাদের পারিবারিক বিষয়। আর আমাদের সব পারিবারিক বিষয়ে আপনি যে নাক গলাতে চলে আসেন, এই ব্যাপারটা আমার একদম পছন্দ না। বুঝতে পেরেছেন? মেজো বৌমা, দয়া করে বাইরে যান। ম্যাডাম, আমি ফাঁসলে আপনিও ফাঁসবেন। প্লিজ ডাক্তারবাবু, আমার চিন্তাটা অন্তত আপনাকে করতে হবে না, আপনি আপনার কাজটা করুন। আমি বলছি তো, এই কাজটা যদি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে আপনি যত টাকা চাইবেন আমি দিতে রাজি আছি। হ্যাঁ, কাজ করলে আপনি তো আমাকে টাকা দেবেনই ম্যাডাম, আর টাকার প্রয়োজন নেই এ কথা আমি বলবো না, কিন্তু ভালো করে বুঝুন ম্যাডাম, আপনি ধরা পড়লে আপনার সঙ্গে সঙ্গে আমিও কিন্তু জেলে যাব। কত বড় রিস্ক নিয়ে আমাকে কাজটা করতে হবে একবার ভাবুন। আমার ডাক্তারি লাইসেন্সটাও ক্যান্সেল হয়ে যাবে, আমার কেরিয়ার, নাম সবকিছু চলে যাবে। বুঝলেন ম্যাডাম, আমি ডাক্তার, রুগীকে মেরে ফেলা আমার কাজ নয়, বাঁচানোই আমার কাজ। অভিমান করেছে আমার উপর, তুমি তো দেখো। বর্দি ভাই একটু শান্ত হও, বর্দা ভাই কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, আমি মেজদি ভাইকে ফোন করছি, আর মেজদি ভাই ফোন না রিসিভ করলে আমি মেসো মশাইকে করছি, দাঁড়াও। বড় বৌমা, আমার উপর অভিমান করে থেকো না। আমি জানি আমার অন্যায় হয়েছে, আমি হাত জোড় করছি। তুমি এরকম করো, তোমার শরীর খারাপ করবে। চলো, শক্ত হও, বিপদের সময় না, শক্ত হও। এসো এসো, চলো এসো আমার সঙ্গে, এসো এসো। মেরে নিজে বাঁচতে চাইছো? পারবে না, তোমাদের এই পরিকল্পনা আমি ভেস্তে দেব। কিন্তু আদিত্য চৌধুরীর গলা, আদি এখানে এলো কি করে? নো, ডোন্ট মুভ দিশা। বন্দুকের ট্রিগারটা কিন্তু আমার হাতে আছে, বেশি চালাকি করলে মাথার খুলিটা জাস্ট উড়ে বেরিয়ে যাবে। কি চাও তুমি? টাকা চাও তো? কত টাকা বলো? আমি যেটা চাই ঠিক সেটা নিয়ে চলে যাব, তুমি শুধু দেখতে থাকো। দেখলেন, আমার টাকা চাই না, আমি যা করে দিয়েছি ভালো করেছি, এরপর আমি আর আপনাদের গন্ডগোলের মধ্যে আমি থাকতে চাই না, আমি চললাম। আদিত্য চৌধুরী তলায় তলায় এত বড় একটা প্ল্যান করে ফেললো, আর আমি কিচ্ছু টের পেলাম না। ভগবান, কি হবে এবার? আদিত্য যদি আমাদের ফাঁসিয়ে দেয়। কিন্তু ওই মহিলা কে ছিল? আমি কি চিনি ওকে? এত ফ্যামিলিয়ার কেন লাগছে? কে হতে পারে? চুপ করো বড় বৌমা, এসব অলক্ষণে কথা বলো না। আমি নিজেকে শক্ত করে রেখেছি, ধরে রেখেছি। তুমি তোমাকে সান্ত্বনা দেবো, তো এরকম কথা তুমি বললে কি করে হবে? বড় বৌমা, কিচ্ছু হবে না আমার ছেলে। মেজো বৌমা এবার ফোন কেন ধরছে না? মা, ম্যাডামকে ফোন করো না। দিশাকে এখনো কিছু জানায়নি, হলোটা কি? মা, আমি করছি কিন্তু কিছুতেই ফোন রিসিভ করছে না, আমি কি করবো বলো? বড় বৌমাকে দেখো কিরকম করছে, তুমি করতে থাকো, ফোন করতে থাকো। বর্দি ভাই একটু শান্ত হও প্লিজ। আরে দিদি ভাইয়ের কোমরে দেখছি চাবিটা নেই। খুঁজে পাচ্ছি না মানে নাকি? খুঁজে বার করতেই হবে, শুধু এই ওয়ার্ড নয়, সারা হসপিটালটা খুঁজতে হবে। এই কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটেছে, ওরা এখনো নিশ্চয়ই কোথাও পালিয়ে যায়নি, আশপাশে কোথাও ঘাপটি মেরে আছে। আরে কি আশ্চর্য, তোরা দাঁড়িয়ে আছিস কেন? আরে যা যা, খোঁজ খোঁজ। যাচ্ছি স্যার। আচ্ছা, আমি বুঝতে পারছি না, শুধু লোকজনকে এদিক ওদিক কেন পাঠাচ্ছেন? সিসিটিভি ফুটেজটা কেন চেক করছেন না? ওটাই তো সমস্যা ম্যাডাম,
সেই সময় আলো ছিল না, জানি না ছবিটা আসবে কিনা। আমার মনে হয় ছবি আসবে না। আচ্ছা, আপনি আদিত্য না কার নাম বলছিলেন না, উনি অনেক প্ল্যান করেই এই ঘটনাটা ঘটিয়েছে। আমার মনে হচ্ছে গতকাল রাতে, আই মিন 4-5 ঘন্টা আগে ওনাকে কোনো ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আর এতটাই স্ট্রং ছিল ইঞ্জেকশন যে ওরা ইমিউনিটি ড্যামেজ করেছে। আর শুধু তাই নয়, কোলাপসও করেছেন সেই কারণেই, নয়তো ওনার তো 2-1 দিনের মধ্যেই সেরে ওঠার কথা ছিল। আমি আপনার উদ্বিগ্ন হওয়ার কারণ বুঝতে পারছি। আমি দেখছি আমি কি করতে পারি। আমি শেষ চেষ্টা করবো ওনাকে বাঁচিয়ে তোলার। এবার ঈশ্বরই একমাত্র ভরসা। মেক ইট ফাস্ট। চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। তুই এক জায়গায় বস, শেষে পড়ে গিয়ে আরেক ঝামেলা বাঁধাবে। যা যা, কোথাও গিয়ে বস চুপটি করে। না দিদি ভাই, এখানে কোথাও বসবো না। আমি একটু ওপরে যাব। আমি একটু ওপরে গিয়ে শ্রীকৃষ্ণের কাছে বসবো, জিজ্ঞেস করবো ঠাকুরকে, দিদি ভাই কেন ঠাকুর তোমাদের এত শাস্তি দিচ্ছে? কেন, কি অপরাধ করেছো তোমরা যে তোমাদের এত কষ্ট? আমি জিজ্ঞেস করবো দিদি ভাই। আমি ওপরে যাই দিদি ভাই, আমি ওপরে যাই। ওরা অরুণকে বাইরে কোথাও নিয়ে চলে গেছে, আর পুলিশ ছাড়া সেটাও খুঁজে বের করা সম্ভব না। ভগবান যে কেন অরুণকে এত কষ্ট দিচ্ছেন, ওই আদিত্য আর ওই মহিলা মিলে অরুণের সাথে কি করতে চাইছে সেটাই তো বুঝতে পারছি না। আমাকে আর অশোককে ফাঁসাতে চাইছে, সিম্পল। এছাড়া আর কি চাইতে পারে আদিত্য চৌধুরী? আর সেই কারণেই হয়তো বর্দা ভাইকে কিডন্যাপ করে ওকে সুস্থ করে তুলতে চাইছে, যাতে ওকে আমাদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ইউজ করতে পারে। কিন্তু কিন্তু এসবের মধ্যে ওই মহিলা কিভাবে ইনভলভড? সে কেন এভাবে বর্দা ভাইকে বের করে নিয়ে গেল? তার স্বার্থ ঠিক কি হতে পারে? কি হয়েছে বলো? হ্যাঁ দিদি, তুমি মেজ বৌমার সাথে কথা বলো। মেজ বৌমা, দিদি হ্যালো মা। মেজো বৌমা, হ্যাঁ মেজো বৌমা, মেজো বৌমা বলো তো আমার অরুণের কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে মা। মেজো বৌমা, মেজো বৌমা তুমি এরকম করে কাঁদছো কেন? কেন কাঁদছো, কি হয়েছে? আমায় যদি মেরে ফেলে আমার মেয়েটার কি হবে? আমি কিচ্ছু করতে পারলাম না মা। আমার খুব ভয় লাগছে। আদিত্য যদি বর্দা ভাইকে মেরে ফেলে? বড় বৌমা, মা তুমি কেন এরকম করছো? আমাকে ফোনটা দাও তো, তুমি শান্ত হয়ে বসো। তুমি হ্যালো মেজদি? হ্যাঁ মা, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি মা। আমি কি করবো, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আমার খুব ভয় লাগছে। বর্দা ভাইকে আদিত্যরা ছাড়বে না মা, ওকে বাঁচতে দেবে তো? আর তারপরে বর্দা ভাইকে কিডন্যাপ করে নিল, কেউ লক্ষ্য পর্যন্ত করলো না, কেউ বাধা দিল না। মা নিখিল বাবুকে এক্ষুনি জানাতে হবে, বুঝলে? এইভাবে ঘরে বসে থাকলে কিচ্ছু হবে না। ও বর্দি ভাই, তুমি একটু শান্ত হও, আমি দেখছি কি করা যায়। মা তুমি একটু বর্দি ভাইকে সামলাও, আমি যাচ্ছি হসপিটাল। তুমি একটু সামলাও। আমি দেখছি, তুমি যাও, আমি দেখছি। আমি আছি তো বড় বৌমা, আমি আছি। বড় বৌমা, না থাকলে এটা তো পসিবল না। স্যার, সিসিটিভি ফুটেজে কিছু পেলে জানতো? হ্যাঁ, একজন মহিলা ট্রলিটা নিয়ে যাচ্ছে সেটা দেখা গেছে, কিন্তু অন্ধকার ছিল বলে ওনার মুখটা ঠিকভাবে দেখা যাচ্ছে না। এক্স্যাক্টলি, আমরাও তাই দেখেছি। বর্দা ভাইকে একজন মহিলাই নিয়ে গেছে, আমি শিওর ওই সেম মহিলা। কিন্তু আমরা যে চিৎকার করব সেই উপায়ও তো ছিল না। আদিত্য তো অলরেডি তখন শুনেছেই তো সব আপনারা। আচ্ছা জয়ন্ত,
অরুণবাবুকে নিয়ে ওরা কোন দিকটা গেছে সেটা তো দেখা গেছে নাকি? কিছুটা দেখা গেছে, ওই সিঁড়ি পর্যন্ত, তারপরে আর দেখা যায়নি। প্লিজ আপনারা টাইম ওয়েস্ট না করে একটু খুঁজুন। আই এম শিওর আপনারা চাইলেই বড়দা ভাইকে উদ্ধার করে দিতে পারবেন এবং এই হসপিটাল থেকেই সেটা করতে পারবেন। প্লিজ, নয়তো আদিত্য মেরে ফেলবে ওকে। মেরে ফেলা তো সহজ নয় ম্যাডাম, আমাদের উপর ভরসা রাখুন, আমরা দেখছি কি করা যায়। চলো। সেটা তো বলেই চলে গেল, কিন্তু আমি কিন্তু ভরসা পাচ্ছি না মেজো বৌমা। যে এত বড় দুঃসাহসিক কাজ করতে পারে সে কিন্তু পুলিশের জালে এত সহজে ধরা দেবে না। অরুণটার জন্য বড্ড চিন্তা হচ্ছে জানো তো। এদিকে দিদিও সব জেনে গেছে। আমার তো টেনশন হচ্ছে বাড়ির কারো। আমরা হাল ছাড়ছি না। I cannot say anything about him. We are trying our level best. ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। নার্স, সেকেন্ড ইনজেকশন রেডি করুন, ফাস্ট, দেরি করবেন না। রিকোয়েস্ট করছি ডক্টর, যেভাবেই হোক ওর লাইফটা আপনি সেভ করে দিন প্লিজ ডক্টর। এটাই আমার শেষ অনুরোধ ডক্টর। নিশ্চয়ই আমি ওকে বাঁচানোর শেষ চেষ্টা করব, আপনি চিন্তা করবেন না। থ্যাংক ইউ ডক্টর। এসো চলো। কেন তোমায় বলছি আর ওয়েট করা যাবে না, প্লিজ না বলো না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আমার মনে হয় ওনাকে জোর করে লাভ নেই। পেশেন্টের ঝুঁকি যতক্ষণ না ওভার হচ্ছে উনি কিছুতেই এখান থেকে যাবেন না, সেটা জানিয়ে দিয়েছেন। দিয়ে আলমারি খুলে সমস্ত মালপত্র নিয়ে একদম যত শীঘ্র পারি চম্পট। নিচে যা অবস্থা, আরে অরুণকে নিয়ে পাপিয়া দিদি ভাই কি কষ্ট। তোরা থাক বাবা কষ্টে, আমি তো আরামটা করে নি। দেখি বড়ি ভোগান ভুগিয়েছিলি, হ্যাঁ মাথার কাঁটা বেঁকে গেছে, এটা খুলতে খুল যা। আর আদিত্য চৌধুরীর সঙ্গে যে ভদ্রমহিলা ছিল তিনি কোথায় আছেন এখন বলতে পারবেন? আমাকে ওনার ট্রিটমেন্টের দায়িত্ব দিয়ে উনি কোথায় একটা চলে গেছেন, আর কোথায় গেছেন সেটা আমি জানি না। আমি একজন ডাক্তার, ওনাকে বাঁচানোই আমার মেন কাজ, আর আমি সেটাই করছি। হি ইজ নাও স্টেবল, কিছুক্ষণের মধ্যেই ওনার কিন্তু জ্ঞান ফিরবে। চাবির জায়গা রাখতে হবে, ঘরটা গোছাতে হবে। এই কি বাবা, না এখান দিয়ে যাওয়াটা তো ঠিক হবে না।
কার নজরে পড়ে যাবে। কে গান পয়েন্টে রেখে ওনার ট্রিটমেন্ট করতে বাধ্য করেছেন। আর শুধু তাই নয়, পেশেন্ট খুব ক্রিটিক্যাল ছিল। আলটিমেটলি আমরা ওনাকে বাঁচাতে পেরেছি। আর যে মহিলার কথা বলছেন সেই মহিলা এখান থেকে বেরিয়ে গেছেন। কোথায় গেছেন আমরা জানি না, আর জানতে চাইও না। আর ওই লোকটি বা মহিলা পেশেন্টকে বাঁচাতে বলেছিলেন, ভালো কাজই তো করতে বলেছিলেন। কাজে সেটা না করে অযথা কে গুলি খেয়ে মরতে চায় বলুন? সবই নর্মাল হয়ে যাবে, ইনক্লুডিং ওনার মেমোরি, সেটাও কি ফিরে আসবে? উনি সবকিছুই ফিরে পাবেন। শুধু যে চোখ খুলে তাকাবেন তা নয়, নড়বেন, চড়বেন, সবার সাথে কথা বলবেন, যা যা ভুলে গিয়েছিলেন সমস্ত কিছু মনে করতে পারবেন। তার মানে তো সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে আমাদের। বড়দা ভাই আবার কথা বলতে পারুক চাইনি বলেই তো এত কিছু করলাম। একদম শেষ মুহূর্তে এসে এটা কি হলো? আমাকে আমাকে যে করে হোক বড়দা ভাইকে আটকাতে হবে, যে করে হোক। ফিরে আসবে। বড়দা ভাই আগের মতো কথা বলতে পারবে, হাঁটা চলা করতে পারবে, সবকিছু মনে পড়ে যাবে, সব কথা। মা তুমি বুঝতে পারছো? বড়দা ভাই আবার কথা বলতে পারবে আমাদের সবার সঙ্গে। শোনো, তুমি বড়দি ভাইকে বলো আর কোনো রকম কোনো টেনশন নেই, আর যেন কান্নাকাটি না করে। মা যত তাড়াতাড়ি সম্ভব আমি বাড়ি ফেরার চেষ্টা করছি। রাখছি। শোনো না, বুঝা মাম, ফোনটা কেন রেখে দিলে? আমাকে অরুণের কথা বলো, আরো বলো। এখন তো আনন্দের সময়, তোমার শীতের সিঁদুরের জোর আছে বলো। আমার অরুণ ফিরে এসেছে, ঈশ্বর আছেন, ঈশ্বরের উপর মিছিমিছি আমরা রাগ করেছি। কিন্তু বড় বউ, আমার অবাক লাগছে অন্য একটা কথা ভেবে। মাম বলল যে আদি নাকি আমার অরুণকে কিডন্যাপ করে নিয়ে গেছিল, সেটা ওর ক্ষতি করবার জন্য নয়, ওর চিকিৎসা করাবার জন্য। আদি ওর চিকিৎসা করেছে? হ্যাঁ, আদি নাকি ওর চিকিৎসা করাবার জন্য ওকে ধরে নিয়ে গেছিল। আমি অবাক হয়ে যাচ্ছি তো। কিন্তু মা, ওকে তো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ট্রিটমেন্ট করানোর জন্য। আদিও যদি তাই করে তাহলে কি? শোনা বাবা, মায়ের জন্য, বড় বৌদির জন্য একটু লেবু চিনি দিয়ে একটু ভালো করে শরবত বানিয়ে নিয়ে দেখি মা। যা তো। ও দিদিভাই শোনো, আমি না একটু বাগানে যাই, একটু ফুল তুলে নিয়ে আসি। হ্যাঁ, আজকে তুমি নিজের হাতে কৃষ্ণ ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে পুজো করবে। হ্যাঁ, ঠাকুর কথা শুনেছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, হে কৃষ্ণ গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত। রাধাকান্ত নমস্তুতে। আমি অন্তত আর রিস্ক নিতে পারবো না। আমি বড়দা ভাইয়ের সাথে সাথেই থাকবো, মানে এই ঘরের বাইরেই বসে থাকবো যতক্ষণ না সুস্থ হয়। তোমরা বাড়ি যাও। আর মাম, মুনির দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। মেজদি ভাই, আমার তাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তোমরা এগিয়ে পড়ো। ফোনটা কাছাকাছি রেখো যাতে আমি ফোন করলেই তোমায় পাই। মেজমশাই চলো। আসছি মেজবৌমা, আসছি। ভুল নেই কেন দারোগাটি? তাকে দেখ দেখ দেখ, তাকে দেখ। কোন গাছে ফুল দেখতে পাচ্ছিস? হ্যাঁ, একটা গাছে ফুল আছে যে ফুল তুলবো? শোন বিজলি, এই বাগানের একটু যত্ন আত্তি করতে হবে। ও বৃন্দাবনের উপর ভরসা করে থাকলে চলবে না। তুই লোক ডাকবি, তুই আর আমি দাঁড়িয়ে থেকে এই বাগান গুছিয়ে তুলবো, কেমন? হ্যাঁ চল দেখিনি মা, চল। মাথাটা কেমন ঝিমঝিম করছে মা, একটু জল খাই। মা বিজলি ধর বাবা, ধর মা ধর।
মানে ডক্টরকে গান পয়েন্টে রেখে বর্দা ভাই ট্রিটমেন্ট করবে আদিত্য চৌধুরী, ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে না? আর আমার মাথাতেও এটা ঢুকছে না যে আদিত্য চৌধুরী এটা কেন করলো। আর আজ আরেকটা অদ্ভুত জিনিস হয়েছে, এমন একটা ইনফরমেশন পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলে তোমরা অবাক হয়ে যাবে। কি? আমি তো নিজে এজেন্সিতে গেছিলাম জানার জন্য যে শ্যামার অ্যাডভার্টাইজমেন্টটা কে দিয়েছে। তোমরা জানো অ্যাডভার্টাইজমেন্টটা কে দিয়েছে? কে? আদিত্য চৌধুরী। কোন ধরে দেখেছেন? ওনার তো ওই মহিলার মুখ মনে থাকার কথা। আচ্ছা, উনি বলেননি যে ওই মহিলাকে কেমন দেখতে? না, উনি ঠিকভাবে দেখতে পাইনি, কারণ ওই মহিলা সারাক্ষণ এমনভাবে নিজের মুখটাকে ঢেকে রেখেছিল যে স্পষ্ট করে ওর মুখটা দেখাই যাচ্ছিল না। নিখিল বাবু, আমার কিন্তু খালি মনে হচ্ছে যে জেল থেকে ছাড়া পাওয়ার পর আদিত্য চৌধুরী এমনি এমনি বসেনি, অন্য কোনো প্ল্যান করছে। আর এইবারের প্ল্যানটা হয়তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করছে না। মা, মেজদি ভাইয়ের এটাই মনে হচ্ছে যে হয়তো আদিত্য চৌধুরী বর্দা ভাইকে হসপিটাল থেকে বার করে নিয়ে যেতে পারেনি, তাই ইচ্ছে করে বর্দা ভাইয়ের ট্রিটমেন্ট করিয়েছে। এখানে ভর্তি আপনাদের পেশেন্ট অরুণ চৌধুরী। জানি ম্যাডাম। হ্যাঁ, তো ওনার ব্যাপারেই কথা বলবো। ইটস ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ। কি মুশকিল, আমি কতবার বলবো যে ভিতরে ডাক্তারবাবু বিজি আছেন। এই প্লিজ আপনি পরে কথা বলুন। এই শুনুন, আপনি তখন থেকে কি এক কথা বলে যাচ্ছেন বলুন তো? বিজি বিজি। আমার দিকটা একবারও বোঝার চেষ্টা করবেন না কেন আপনি? দেখুন, আমার বাড়ির লোককে এখানে ভর্তি করানো হয়েছিল। ডাক্তারের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে কিডন্যাপ করে নেওয়া হলো, তাকে একটা অন্য ওয়ার্ডে লক করে রাখা হলো, আর এখন আমার পেশেন্টের সঙ্গে আমি দেখা করতে পারবো না? ইয়ার কি হচ্ছে নাকি? মগের মুলুক, যা বলবেন তাই মানতে হবে? আমি কিছু জানি না, আমি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করবো, ব্যাস 2 মিনিটের জন্য। মিসেস দিশা চৌধুরী, কি হচ্ছিল ডাক্তারবাবু? আমার পেশেন্টের সঙ্গে আমি দেখা করতে পারবো না? হোয়াট ইজ দিস? এগেইনস্ট আমরা এখনো কোনো স্টেপ নিইনি। সে যাই বলুন ম্যাডাম, হসপিটালের বিরুদ্ধে যা করবেন সেটা আপনাদের এবং হসপিটাল কর্তৃপক্ষের ব্যাপার। অরুণ চৌধুরীর ডাক্তার হিসেবে আমার কাছে কড়া নির্দেশ রয়েছে যাতে ওনার কেবিনে কাউকে অ্যালাউ করা না হয়, ইনফ্যাক্ট ওনার বাড়ির লোক কাউকেই নয়। আই এম সরি ফর দ্যাট, তাই আপনাকেও আমি অ্যালাউ করতে পারছি না। বাহ, একটা সরি বলে দিলেন, হয়ে গেল। ডাক্তারবাবু প্লিজ একটু আমার দিকটাও বোঝার চেষ্টা করুন। দেখুন, উনি আমার ভাসুর হন, অরুণ চৌধুরী আমার ভাসুর হন। আমার শাশুড়ি মা বাড়িতে কান্নাকাটি করছেন, ছেলে সিচুয়েশন জানার চেষ্টা করছেন, বারবার আমার কাছে ফোন করে জানতে চাইছেন। আমি তো কিছু বলতেই পারছি না আপনাদের এই উদ্ভট কড়াকড়ির জন্য। কেন বলুন তো এইসব? প্লিজ প্লিজ একটু আমার সিচুয়েশন। নিখিল, সর্বনাশ, নিখিলের মধ্যে চলে এলো। এবার কি করব আমি? কি করে বন্ধ রাখবো বর্দা ভাইয়ের মুখ? অশোক তো নিজে কিছুই করছে না, ঘরে বসে রয়েছে, কোনো দায়িত্বই জাস্ট নিচ্ছে না। আর ওকে বাঁচাতে গিয়ে আমি বেশি বেশি করে ফেসে গেলাম। এবার আমি কি করে একাই বিপদ থেকে বেরোবো? দেখো মেজবৌদি, হসপিটালে আসার আগে আমি এখানে সুপারভাইজারকে কল করেছিলাম, ওনার সাথে ডিটেলসে কথা হয়েছে। এরপর বর্দা ভাইয়ের কেবিনে কেউ যাবে না, না বাড়ির লোক না বাইরের লোক। দরজার উপরে একটা সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে, আমরা গিয়ে দেখা করতে পারি। কিন্তু আমি মাকে কি জবাব দেবো বলো তো নিখিল? মা তো বারবার জানতে চাইছেন এখানে কি হচ্ছে। দেখো নিখিল, আই এম শিওর মা এতক্ষণে এটাও জেনে গেছেন যে এখানে আদিত্য চৌধুরী এসেছিল। এবার মায়ের কতটা টেনশন হচ্ছে তুমি ভাবো তো। আমি যদি মাকে ঠিকঠাক ইনফরমেশন না দিতে পারি তাহলে আমি মেজবৌদি, মাকে যা বোঝানোর আমি বুঝিয়ে দিয়েছি, আর বাড়িতে সবাই আছে মায়ের পাশে, তুমি একদম চিন্তা করো না। আর আদিত্যদা বর্দা ভাইয়ের ক্ষতি করতে চাইছে না, ভালো মতো বর্দা ভাইয়ের ট্রিটমেন্ট করেছে, এটা মা ভালোভাবেই জানে। মেজবৌদি প্লিজ তুমি অযথা চাপ নিও না, প্লিজ। জানি আদিত্য দার মতো একজন ক্রিমিনালকে বর্দা ভাইয়ের আশেপাশে ঘেঁচতে দেওয়া যাবে না, তাই এত কড়াকড়ি। আর মেজবৌদি, আমার মনে হয় এখন আমাদের সবাইকে পুলিশের নির্দেশ ফলো করা উচিত। ওকে ফাইন, এতই যখন পুলিশের ইনস্ট্রাকশন মেনে চলা হচ্ছে তখন আমারও একটা প্রশ্নের উত্তর দেওয়া হোক নিখিল, প্লিজ। আমার ডাক্তারের মাথায় বন্দুক ঠেকিয়ে বর্দা ভাইকে বের করে নিয়ে এখন অন্য একজন ডাক্তারের দায়িত্ব কেন দেওয়া হলো? মেজবৌদি, তদন্ত কমপ্লিট না হওয়া অব্দি তো এই প্রশ্নের উত্তর আমরা পাবো না।
সব ঠিক আছে, পুলিশ মোতায়েন আছে ওখানে। আর নিখিল তো পৌঁছে গেছে এতক্ষণ হয়তো। আচ্ছা বলছি হসপিটালে ফোন করা যায় না? ওর জ্ঞান ফিরলো নাকি সেটা অন্তত জানতে পারলে। আমি ফোন করেছিলাম বড় বৌমা, কিন্তু ওরা পরিষ্কার বলে দিয়েছে যে অরুণের কোনো খবর ফোনে ওরা দেবে না। কি গ্যারান্টি বলো? বাড়ির কারো নাম করে বাইরের কোনো শত্রু যদি অরুণের খোঁজ খবর নিতে চায়, আর নিখিল যদি ওখানে পৌঁছে গিয়ে থাকে, তাহলে তো বাইরের সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে অরুণের ধারে কাছে, যাতে কেউ পৌঁছতে না পারে। ও তো আর শুধু পুলিশের উপর ভরসা করে বসেনি, ও একটা সিকিউরিটি এজেন্সি থেকে প্রাইভেট বডিগার্ডও নিয়েছে। অরুণ কেমন আছে গো? খুঁচিয়ে খাচিয়ে ঠিক করে গাছগুলো পুঁততে একটু কাদামাটি লেগে গেল। তুমি এমন করে কথা বলছো যেন কি একটা অন্যায় করছিলাম গো। রুকু একটু চুপ কর তো, সব ছাড়। এখন এসব গাছের বৃত্তান্ত শুনতে আমার ভাল লাগছে না রুকু। এখন মেজ বৌমা বাড়ি ফিরে এলে, বাচ্চার দায়িত্ব নিলে আমি স্বস্তি পাই। কেঁদে কেঁদে হয়রান হয়ে গেল দুধের শিশুটা, আর তার উপর নিখিল আবার একা একা হসপিটালে বসে আছে। না দিদি, একা নয় তো, আমি তো রাত্রিবেলা চলে যাবো হাসপাতালে, দুজনে হসপিটালের বাইরে অপেক্ষা করব। আর তোমাকে তো বলে গেল, তুমি শুনতে পাওনি নাকি? হ্যাঁ তাই নাকি? বলেছে বুঝে কথা তুমি থাকবে? আসলে কি হয়েছে জানো, সারাক্ষণ তো অরুণের কথা মাথায় ঘুরছে, তাই জন্য বোধহয় খেয়াল করিনি। তোমার যাওয়া উচিত ছিল। আরে না দিদি, কি বলছো তুমি? নিখিল যা করতে পারে আমি কি তাই করতে পারি বলো? এই মুহূর্তে নিখিলের ওখানে থাকাটা সবচেয়ে বেশি দরকার। এখন তো কাউকেই বিশ্বাস করা যাচ্ছে না, সবাইকে সন্দেহের চোখে দেখতে হচ্ছে। তুমি দেখলে না দিদি, বাড়ির ডাক্তার কি বলে গেলেন? অরুণ খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবে। তা না, ছেলেটা আরো অসুস্থ হয়ে পড়লো। তবে হাসপাতালে ডাক্তার কিন্তু একটা কথা বলেছিল যে আগের দিন রাতে নিশ্চয়ই ওকে কোনো ওষুধ খাওয়ানো হয়েছিল বা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তাই এত সিরিয়াস অবস্থা হয়েছিল। আবার কথা বলবে, হাঁটাচলা করবে, সে আবার আমাকে মা বলে ডাকবে। হ্যাঁ ভগবান চেয়েছেন তো বটেই, ঠিক বলেছ। ভালো হয়ে যায় অরুণ, ভালো হয়ে যায় শিগগিরই। অনেক অপেক্ষা করিয়েছিস, এবার মা বলে ডাক, মায়ের কাছে ফিরে আয় অরুণ, ফিরে আয়। এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। আরে দূর, পার্মানেন্ট সলিউশন না পরে ভাবা যাবে। এই মুহূর্তে এই সিচুয়েশনটা থেকে বাঁচার কথা তো ভাবো অন্তত আগে। কেন বুঝতে পারছো না নিখিল? নিখিল অলরেডি সন্দেহ করা শুরু করেছে, আই এম শিওর। যার জন্য আমাকেও বর্দা ভাইয়ের কাছে থাকতেই দিল না, ইনফ্যাক্ট আমাকে তো হসপিটালেই থাকতে দিল না। কাউকে ঘেঁষতেই দিচ্ছে না নিখিল, একা একা বসে পাহারা দিচ্ছে। আর এটা কেন করছে আমি জানি। নিখিল ইজ ওয়েটিং, শুধু ওয়েট করছে কখন বর্দা ভাই মুখটা খুলবে, সমস্ত ঘটনাটা বলবে। আর সেটা হলে অশোক তোমার আমার নামটা সব থেকে আগে বলবে। দরকার পড়লে হসপিটালে ঢুকে বর্দা ভাইয়ের ব্যবস্থা করব। অশোক, হসপিটাল থেকে কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আমি তোমায় বারবার বলছি না, নিখিল ওখানে গ্যাট হয়ে বসে আছে পাহারায়। আর তাছাড়া হসপিটালের সিকিউরিটিও এই মুহূর্তে অসম্ভব টাইট। পারবো দিশা। কি করে পারবে শুনি? তুমি বললে না যে একমাত্র নিখিলেরই এন্ট্রি আছে হসপিটাল, তাহলে বর্দা ভাইয়ের ব্যবস্থাটা নিখিলই করবে।